আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর অসীম রহমতে নিরাপদে আছেন। তো প্রথমেই আমাদের গল্পটা যেটা কাহিনী সেটা সম্বন্ধে কিছু কথা বলি। কাহিনীটি একটি রিক্সা চালক ও তার এক প্যাসেঞ্জারকে নিয়ে। তো আশা করি কাহিনী শুনে আপনারা অনেক মজা পাবেন। যাই হোক, আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে দিবেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutghonta@gmail.com BHOOT ভূত GHONTA ঘন্টা@gmail.com এটা স্পেলিংটা। যাই হোক, আমি এখন আপনার কাহিনীতে চলে যাই। আরেকটি কথা, যেটা আমাদের কাহিনীতে ভুল ত্রুটি থাকতেই পারে, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। প্রতিবারই বলি যে আমরা প্রফেশনাল আর যে না, তো আপনারা যদি ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। যাই হোক, তো এই কাহিনীটা আমার আমি যখন আমাদের এলাকায় রিক্সা উঠছি, তো রিক্সাওয়ালার সাথে নর্মালি আমরা কী করি, উঠলে একটু কথাবার্তা বলি। সব রিক্সাওয়ালার সাথে বলি না, মাঝে মধ্যে বলি। তো যেহেতু আমি ঘটনা সংগ্রহ করি, তো ওই রিক্সা চালককে আমি জিজ্ঞেস করলাম যে কথায় কথায় যে আপনার গ্রামের বাড়ি কোথায়, বা আপনার কাছে এরকম কোনো গল্প, অলৌকিক বা ভূতের বা জিনের কোনো গল্প। তো উনি বললো যে হ্যাঁ, একটা আছে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি আমার গল্পটা শোনাতে পারবেন? উনি বললো হ্যাঁ, পারবো। তো গল্পটা ঠিক অনেকটা এরকম ছিল। উনি তখন ঢাকা রিক্সা চালাইতো না, উনি তখন ওনার গ্রাম যেটা দিনাজপুর রিক্সা চালাইতো। তো নর্মালি কী হয়, নর্মালি আপনারা ওই সব অঞ্চলে ঢাকার থেকে বাইরে যেসব অঞ্চলগুলো, বেশিরভাগ অঞ্চলে দেখবেন যে রাস্তা ভাঙাচোরা থাকে, উঁচা নিচা বা মাটির রাস্তা। তো উনি সকালে বেরোয় যেত, আপনার সন্ধ্যার দিকে বাসায় চলে আসতো। তো এরকম একদিন সন্ধ্যা, বিকাল সন্ধ্যা হবে, তো উনি বাসার দিকে আসবে। তো এর মধ্যে রিক্সাটা সেদিন অনেক ডিস্টার্ব করতেছিল, বারবার চেন পড়ে যায় এমন অবস্থা, কিছুক্ষণ চালানোর পরে চেন পড়ে যায়। এটা অনেক বিরক্তিকর। যারা আমরা তো ছোটোবেলায় সাইকেল চালাইছি, তো চেনটা বারবার পড়লে আসলে বিরক্ত লাগে। তো উনি বললো না, আজকে আর রিক্সা চালাবো না, বাসায় চলে যাই। তো উনি রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। প্রতিমধ্যে একজন ওনাকে বলতেছে যে ভাই যাবেন? তিনি বলছে না, আমার রিক্সার চেন বারবার পড়ে যায়, আমি রিক্সা ঠিক করতে হবে, আমি এখন যেতে পারবো না। তখন উনি বললেন যে ভাই, আমার খুব দরকার, আমার বাসায় যাওয়াটা আসলে অনেক জরুরি, আপনি যদি পারেন তাহলে আমার একটু নামাই দিয়ে আসেন, বেশি দূর না, এই সামনে। আর যদি আপনি যান তাহলে আমি আপনাকে 3-4 গুণ ভাড়া দিব। তো উনি একদিকে চিন্তা করলো যে 3-4 গুণ ভাড়া দিবে, টাকার দিকে একটু দেখলো, বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি উঠেন। তো উনি রিক্সায় উঠল। উঠার পর রিক্সাওয়ালাকে উনি বলতেছে যে ডানে যান, বামে যান, এভাবে বলতেছে, কিন্তু ফুল ঠিকানাটা বলতেছে না। তো এর মধ্যে একজন বলতেছে এই খালি, তুমি কি যাবা? তো উনি বলতেছে যে না। যাক, উনি ভাবলো হয়তো বা তার প্যাসেঞ্জার উনি দেখে নাই, এরকম কিছু হবে। তো কিছু দূর যাওয়ার পরে আরেক মহিলার জিজ্ঞেস করতেছে এই খালি, তুমি কি যাবা নাকি? তখন তার একটু ডাউট হইলো যে কী ব্যাপার, আমার রিক্সায় প্যাসেঞ্জার আছে, বারবার জিজ্ঞেস করতেছে এই খালি যাবা নাকি? তো উনি একটু সন্দেহ হইলো, উনি পেছনের দিকে তাকাইলো, দেখলো না, ঠিকই আছে, তার প্যাসেঞ্জার তো বসা, তার সাথে একটা ব্যাগ, ওইটাও আছে। তো উনি জিজ্ঞেস করলো যে ভাই, আপনি তো ফুল ঠিকানা বলতেছেন না, হলে আমি একবার নিয়ে যাই, ডান বা আমার বলতে হবে না।
তো উনি একটা ঠিকানার কথা বললো, যাই হোক সেটা আমরা আর কি বলতে পারতেছি না। বলে আচ্ছা ঠিক আছে। তো ওই ঠিকানা অনুযায়ী যখন গেল, তার কিছুক্ষণ আগে সামনে উনি বলে সেটা এখানেই থামান, আমার বাসাটাও যে দেখা যায়। তিনি বললো যে ঠিক আছে। তো ওনাকে আপনার ভাড়া দিল আপনার 500 টাকা। তো রিক্সাওয়ালা চালক ভাই তো খুব খুশি, পাশে এখান থেকে এখানে 500 টাকা ভাড়া মানে অনেক, আর দেশগ্রাম। আর বললো যে শুনেন, আমার হাতে একটা ব্যাগ আছে, এই ব্যাগটা দিবেন, আর বলবেন এই যে মাহিন ভাইয়ের ওয়াইফকে, বউকে, তার হাতে 20,000 টাকা দিবেন। তো উনি বললো তা আপনিই দেন। বলে না, আমার একটু সমস্যা আছে, আমি আপনার রিক্সার এখানে বসি, আপনি একটু যায় দিয়ে আসেন আমার বাসায়। তো গ্রামের বাসা ওটা আপনার 3-4টা ঘর মিলে একটা বাসা, একটা বাউন্ডারি দেওয়া, মধ্যে উঠান। তো উনি গেট থেকেই বলতেছে যে এখানে কি মাহিন ভাই নামে, মাহিন ভাইয়ের ওয়াইফ কি একটু বেরোবেন? তো কয়েকবার বলার পরে এক লোক বেরিয়ে আসছে। তো বলতেছে যে কাকে চান? বলে আমাকে মাহিন ভাই পাঠাইছে মাহিন ভাইয়ের ওয়াইফকে, তাকে 20,000 টাকা দিতে, আর এই ব্যাগে কিছু মালপত্র বলতে আর কি কাপড় চোপড়। বললো মাহিনকে আপনি কোথায় পেলেন? বললো উনি তো আমার রিক্সায় বসা, উনি আমার রিক্সা করে আসলো, বলে যে আপনি রিক্সা কোথায়? তো ওখান থেকে রিক্সাটা আর কি দেখা যান একটু আড়ালে। বলে আসেন, আপনি আমার সাথে ভিতরে আসেন। তো উঠানের দিকে তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওনাকে মানে মাহিন ভাই যে বড় ভাই, উনি দেখাইতেছে যে দেখেন এই যে মাহিন। তো দেখলো উনি যে লাশের খাটিয়ায় কাফনে শুধু মুখটা খোলা, ওই অবস্থায় উনি শুয়ে আছে, যাকে উনি রিক্সা করে নিয়ে আসছে। এটা দেখে তো রিক্সাওয়ালা ভাইয়ের অবস্থা খুব খারাপ, উনি তো বিশ্বাস করতে পারতেছে না। তখন মাহিন ভাইয়ের ভাই বলল দেখছেন, মাহিন সকালবেলা আপনার বাজারে গেছে টুকটাক কেনাকাটার জন্য, ওর ওয়াইফের, ওর বাচ্চার, ও অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর আপনি বলতেছেন যে মাহিন ভাই টাকা দিছে ওর ওয়াইফকে 20,000 ওটা দেওয়ার জন্য। বলে ভাই আপনার সাথে চলেন, আপনি গেলে দেখতে পাবেন উনি রিক্সায় বসা। তখন মাহিন ভাইয়ের বড় ভাই বলে চলো যাই দেখি। তো রিক্সা চালকের সাথে মাহিন ভাইয়ের বড় ভাইও বের হয়ে তো হাঁটতে হাঁটতে মানে রিক্সার ওখানে গেল। যায় তো দেখে ওখানে রিক্সার মধ্যে কেউই নেই। তো রিক্সাওয়ালা ভাই বলতেছে এখানে বসা ছিল, আমি না হলে আপনার ওনার নাম কীভাবে জানলাম? আর উনি যে টাকাগুলো দিচ্ছে আমি কেন যাবো আরেকজনের টাকা দিতে বলেন? তখন উনি ভাবলো যে আসলে এটা অলৌকিক কিছু হয়তো বা হয়েছে, যার মাধ্যমে এটা মানে তার বাসায় পৌঁছানোর প্রয়োজন ছিল, একটা কোনো ভালো জিন টিন হয়তো বা যেভাবে হোক জিনিসটা হয়েছে উনি বুঝতে পারলো। উনি বললো আচ্ছা ঠিক আছে, জিনিসটা আমি বুঝতে পারছি, সমস্যা নাই, আর আপনি কিছু মনে করেন না। যাই হোক, তো এখন আর কী করবেন? আপনি টাকাটা ওই মাহিনের যে ওয়াইফ, ওকে হাতে দিয়ে আসেন। তো রিক্সাওয়ালা ভাই আবার আসলো। তো মাহিন ভাইয়ের ওয়াইফ তো তার অবস্থা তো বুঝতেই পারেন, তো তাকে যা টাকাটা দিল। তো এই টাকার জন্যই উনি গেছিলো প্লাস কেনাকাটার জন্য। তখন রিক্সাওয়ালা কী করলো, ওই 500 টাকা যে ওনাকে দিচ্ছিল ওই টাকাটাও মাহিন ভাইয়ের স্ত্রীকে উনি দিয়ে আসলো। আচ্ছা যাই হোক, উনি ওখান থেকে বের হয়ে এখন আর রিক্সার চেন পড়ে না, এখন সুন্দর রিক্সা চলতেছে, বাড়ির দিকে আসতেছে উনি। তো কিছু দূর চলার পরে আপনার ওই দেখে গিয়ে এক জায়গায় ওই যাকে সে নিয়ে গেছিলো মাহিন ভাই, সে দাঁড়ানো। তো বলতেছে রিক্সাওয়ালা ভাই আপনি কি টাকাটা পৌঁছাই দিছেন আর ব্যাগটা? এইটা শোনার পর তো রিক্সা মানে সে সেন্স হারাই ফেলছে, এমন অবস্থা। তারপর সবাই পানি টানি ওই রাস্তায় আবার আশপাশে ছিল, সবাই ধরে টরে তাকে এক দোকানে বসে পানি টানি দিল। তারপর তার সেন্স আসছে, পরে তাকে বাসায় দিয়ে আসলো। তো বাসায় দিয়ে আসার পর উনি ওনার ওয়াইফকে সব কিছু খুলে বললো যে এরকম ব্যাপার, একজন আজকে যাই পুরো ঘটনাটা খুলে বললো। পরে ওনার ওয়াইফ চিন্তা করলো না, উনি তো হয়তো ভয় পাইছে, কালকে হুজুরের কাছে নিয়ে যাব। পরে হুজুরের কাছে নিয়ে গিয়ে পুরো ঘটনা বলল।
পরে হুজুর বলল আসলে হয়েছে কি, এটা কোনো ভালো উপকারী যারা করে, মানুষ উপকার করে জিন, এরকম কোনো জিন এই কাজটা আপনাকে করে দিছে যাতে ফ্যামিলিতে তারা এই জিনিসগুলো ফেরত পায়। তো যা করছেন খুব ভালো করছেন, সমস্যা নাই, আমি পানি পড়া দিলাম, খান, আপনার ভয়টা মন থেকে কেটে যাবে, আর কোনো সমস্যা হলে আবার আসবেন। যাই হোক, আল্লাহর রহমত তার কোনো সমস্যা হয় নাই। সে পরবর্তীতে আবার তার জীবন অনুযায়ী চলতেছিল। পরে এই যে ঢাকা আসছে সে, এটা প্রায় আপনার 4-5 বছর আগের ঘটনা। পর ঢাকা শেষে নর্মাল রিক্সা চালাইতেছে, মাঝে মধ্যে বাড়ি যায়, তার আর কোনো সমস্যা হয় না। যাই হোক, এই ছিল আমার আজকের ফার্স্ট ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগছে। আর সেকেন্ড ঘটনাটা এখন আমি স্টার্ট করব। সেকেন্ড ঘটনাটা খুব ইন্টারেস্টিং আজকে। সেকেন্ড ঘটনা একটা শ্মশান নিয়ে। তো এই ঘটনাটা আমার কালেক্ট করা। তো এই শ্মশানটা আপনার যেখানে অবস্থিত সেটা হলো চট্টগ্রামে পাহাড়তলে একটা জায়গা আছে ওখানকার। তো আগে এটা অনেক আগের কথা আর কি। তো তখন তো হিন্দু সনাতন সম্প্রদায়ে অনেক লোকজন ছিল। তো দেখা গেছে আপনার শ্মশান প্রায় জায়গায় ছিল। তো যার সাথে ঘটনাটা হয়েছে তার মতো বলার চেষ্টা করি। তো ধরেন যে তার নাম আমরা একটা মানে ধরে নেই যে তার নাম ধরেন যে বাবু। তো সেই বাবু ভাই আপনার কি করতো, মানে ব্ল্যাক ম্যাজিক শেখার জন্য তার খুব ইচ্ছা ছিল। তো সেই বাবু কি করতো, আপনার এক কবিরাজের কাছে গেল, যা বললো যে কবিরাজ সাহেব, আমার ব্ল্যাক ম্যাজিক শেখার খুব শখ, যদি আপনি আমাকে শেখান। তো দেখো, এটা তো খুব কঠিন কাজ, ঠিক আছে, তোমার প্রথমে একটা নর্মাল কাজ দিয়ে যদি তুমি এটা করতে পারো তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখবো তোমার শেখানো যায় কি না। কাজটাও বেশি কঠিন না, নর্মালি দেখো তুমি পারো কি না। তো বললো আচ্ছা ঠিক আছে বলেন। শোনো, তুমি প্রথমে বাজারে যাবা, বাজারে যে একটা লাল গামছা কিনবা একদমে, সেই গামছাটা পরে, শরীরে কিছুই থাকবে না, সেই গামছাটা পরবা, পরে ঠিক 12টার পরে তুমি শ্মশানে যাবা। আপনারা খেয়াল করবেন, মানে সনাতন ধর্মের যারা যখন আর কি দাহ করা হয় তখন একটা কলসি নিয়ে ঘুরতে থাকে আর কি, চক্কর দিতে থাকে। তো ওই কলসিটা ভাঙা, উপরের যেই মুখটা, এই মুখটা যাতে ঠিক থাকে এরকম একটা মুখ লাগবে। কলসি ভাঙা হোক কিন্তু মুখটা, মানে রাউন্ড মুখটা ঠিক থাকতে হবে। তো এইটা দিয়ে নাকি অনেক কাজ করা যায়, কবিরাজ সাহেব আর কি ওনাকে বলছে। তো এটা যদি তুমি আনতে পারো তাহলে আমি তোমার আস্তে আস্তে শেখানো শুরু করব, এটা তোমার ফার্স্ট। তো উনি ঠিক আছে, যেহেতু তার শেখার অনেক শখ, তো উনি সুন্দর পরের দিনই গেল রাতে। তো যাওয়ার সময় তো উনি ভালোই গেল, শুধু লাল একটা গামছা পরা, শরীরে কিছুই নেই। তো যাইয়া প্রথমে শ্মশানে অনেকক্ষণ খুঁজলো, পাইল না, কারণ হাড়ি ভাঙলে বেশিরভাগ উপরে যেই রাউন্ডটা থাকে কান্দাটা সেটাও ভেঙে যায়। তো অনেক খোঁজাখুঁজি পরে চিন্তা করলো এটা তো পরে তারা মাটি এইগুলো নদীতে ফেলে দেখি। তো আস্তে আস্তে পা দিয়ে খুঁজতে পানিতে, তো তার যখন বুক পানি, তো ওখানে একটা পায়ে কি যেন লাগলো। পরে উনি হাত দিয়ে সেটা উঠাই দেখলো হ্যাঁ সত্যি তো এটা একটা কলসির উপরে যে রাউন্ডটা থাকে ওইটা একদম মানে ভাঙা অবস্থায় নাই, ভালো অবস্থায়। তো উনি ওইটা ওখান থেকে নিয়ে হাঁটা দিল। তো ওই শ্মশানের একটু সামনেই, শ্মশানটা পার হইলে একটা বটগাছ পড়ে, বিশাল বটগাছ। উনি যখন বটগাছের উপরে ওখানে আসলো তখন উনি দেখলো যে ওনার মনে হচ্ছে কে জানি তাকে আপনার মানে উপর থেকে যে জাতা দেয় না নিচের দিকে মাটির দিকে একদম গায়েটা ফিরবে এরকম। উনি জাতাটা না সহ্য করতে পারতেছে না, এত হেভি। উনি ওই জাতা যখন খাইতেছে উনি উপর দিক তাকায় দেখে একটা বড় একটা অবয়ব, কালো অবয়ব গাছের উপরে বসা। তো উনি তো এটা দেখে আরও ভয় পেয়ে গেছে। তো আর পেছন থেকে আপনার অনেক ডাক আসতেছে। তো কবিরাজ তো বলছে যে ডাক আসলে পেছন দিক তাকাবা না, এটা তো অনেক মানে প্রায়গুলো আপনারা শুনতে পাবেন। তখন সেই
অবয়বটা তাকে বলতেছে কান্দাটা রেখে যা, কান্দা যদি না রাখোস তোরা আজকেই গাইরা ফেলবো মাটিতে, এখনই। তো সে এটা শোনার পর তো মানে সে আর নিজের মধ্যে নাই, আর প্লাস তাকে এমন ডাবাইতেছে সে মনে হয় যে বাঁচবে না। তো সে সাথে সাথে হাত থেকে ওই মাটির যে কলসির যে রাউন্ড ওইটা কান্দাটা সেটা আস্তে করে রেখে দিল। সাথে সাথে সব কিছু বন্ধ, তারপর প্রেশারও বন্ধ হয়ে গেল উপরে থেকে, এবং আশেপাশে কোনো শব্দও নাই। উনি অনেক ভয় পেল। তো উনি ভয় পাওয়ার পর ওখান থেকে আস্তে আস্তে, যেহেতু শরীর ব্যথা হয়ে গেছে, উনি আস্তে আস্তে হাঁটা দিয়ে বাসায় চলে আসলো। তো বাসায় চলে আসার পরে উনি যাক শুয়ে পড়লো, ঘুম আসলো। পরের দিন উনি কবিরাজ সাহেবের কাছে গেল যে কবিরাজ সাহেব, আমি তো আসলে এটা করতে পারিনি, ওখানে এই 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 ঘটনা ঘটছে। শোনো, এটা তোমার ফার্স্ট একটা লেসন ছিল, শিক্ষা, তুমি এইটাই করতে পারোনি, সো আমি আর তোমার দিকে আগাবো না। তো তারপর থেকে তার সাথে টুকটাক টুকটাক ঘটনা শুরু হয়। তো তার বাসায় ধরেন যে জিনিসপত্র, উনি মনে করেন যে একটা সাবান কিনে আনলো, সাবানটা ইউজ করার আগেই সাবানটা বাসা থেকে উধাও, নাই নাই তো নাই। ধরেন যে একটা চিউড়ি নিয়ে আসলো, চিউড়িটা ইউজ করার আগে নাই, আবার সেটা 2-3 দিন পর বা 1 মাস পর পায়, তখন ইউজ করা। তো এরকম তার সাথে প্রায়ই চলতেছে। তো সেও না বিরক্ত হয়ে গেল যে এটা এখন কি করা যায়, আমি তো বুঝতেছি না। পরে উনি এক কাজ করলো, উনি এক হুজুর মানে আমাদের ইমাম সাহেব, তার সাথে দেখা করলো। তার সাথে দেখা করার পরে উনি পুরো ডিটেলস তার সাথে যা যা হয়েছে সব খুলে বলল। ইমাম সাহেব প্রথমে বললো যে দেখেন, ব্ল্যাক ম্যাজিক করা তো আমাদের ধর্মে এমনি মহাপাপ। এক তো আপনি ওখানে গেছেন, যেটা আপনি দেখছেন ওটা আপনার বাসায় নিয়ে আসছেন সাথে করে, কালো অবয়ব যেটা আপনার কথা বলতেছেন সেটা এখনও আপনার সাথে আছে, যার জন্য আপনি যাই করেন সেটা ওর মন মতো না হইলে সে এটা আপনার বাসার থেকে সরাই দিতেছে, আপনাকে যন্ত্রণা করতেছে আর কি। তো বলতেছে যে যেভাবে হোক আমাকে একটু সমাধান দেন। তো তখন হুজুর বললো যে ঠিক আছে, সমাধান তো দেওয়া যাবে, সমাধানটা একটু কঠিন। তো আমি 2 দিন পরে আপনাকে কিছু রিচুয়াল দিব, মানে কিছু সূরা কালাম দেবে, এগুলো আপনি কন্টিনিউ করে যাবেন, আর পানি পড়া দেবো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো হুজুর মানে ইমাম সাহেব ওনাকে পানি পড়া দিলেন, আর প্রত্যেক দিন নামাজে পড়ে কিছু সূরা দিলেন যেগুলো আপনি এতবার করে পড়বেন, আর আপনি সন্ধ্যার পরে তেমন একটা বের হবেন না। তো যাই হোক, আস্তে আস্তে উনি পানি খেলো এবং নামাজের পড়ার পরে এগুলা আপনার সূরা কালামগুলো পড়লো। মোটামুটি তারপর থেকে আস্তে আস্তে তার উপর থেকে ওই জিনিসটার আসরটা চলে গেল। যাই হোক, এই ছিল সেকেন্ড ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগছে। আর আমি আপনাদেরকে সবসময় বলি যে সত্য ঘটনাগুলো আসলে লং অত হয় না, আর আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু সম্ভব ভালো ভালো কাহিনী জোগাড় করে বলার জন্য। আশা করি আমাদের এগুলো আপনার ভালো লাগতেছে আপনাদের। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল বাটনটি প্রেস করে দিবেন। আরেকটি কথা যেটা সবচেয়ে, কমেন্টস করবেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনাদের কেমন লাগতেছে। ভালো হইলে ভালো কমেন্টস করবেন, খারাপ হলেও আমাদের জানাবেন, কারণ আমরা তাহলে ইমপ্রুভের চেষ্টা করবো আরও যতটুকু আমাদের সম্ভব। আর আমাদের ইমেল আইডিটা আমি আবার বলে দেই, যদি কারো ঘটনা পাঠাতে ইচ্ছা করে অবশ্যই পাঠাবেন। আমাদের ইমেল আইডিটা হলো bhootghanta@gmail.com। স্পেলিংটা হলো BHOOT, ভূত, ঘন্টা GHONTA, ঘন্টা@gmail.com। এই ছিল আজকের মতো। ইনশাল্লাহ নেক্সটে আবার আপনার সাথে দেখা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। পরিশেষ এতটুকু বলবো, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।